কক্সবাজারের উখিয়া থেকে নিয়ে আসা ১,৬৪২ জন রোহিঙ্গাকে নিয়ে চট্টগ্রাম থেকে নোয়াখালীর ভাসানচরের উদ্দেশ্যে রওনা হয়েছে মোট ৭টি জাহাজ। শুক্রবার সকাল 10:30টার দিকে চট্টগ্রামের বোট ক্লাব, আরআরবি ও কোস্টগার্ডের জেটি থেকে জাহাজগুলো ছেড়ে যায় বলে জানিয়েছে নৌবাহিনী। নৌবাহিনীর ৬টি এবং সেনাবাহিনীর একটি জাহাজে তোলা হয় ভাসানচরে নিয়ে যাওয়ার জন্য। জাহাজের ডেকে বেঞ্চ বসিয়ে সবার বসার ব্যবস্থা হয়। আর দুটো জাহাজে করে রোহিঙ্গাদের ১,০১৯টি লাগেজ বৃহস্পতিবারই ভাসানচরে পৌঁছে দেওয়া হয়েছে। নৌবাহিনী ও কোস্টগার্ডের আরও ৮টি জাহাজ এই কনভয়ের সঙ্গে ভাসানচরে যাচ্ছে। ভাসানচরে স্থানান্তরের জন্য এই রোহিঙ্গাদের বুধবার রাতেই উখিয়ার কুতুপালং ক্যাম্প সংলগ্ন ঘুমধুম ট্রানজিট ক্যাম্পে নিয়ে আসা হয়। এরপর কড়া নিরাপত্তায় বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েকটি ধাপে তারা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। কিরকম উপকার হবে? যদি আমরা যদি ক্ষেত কলা করতে চাই, দানা দোনার ক্ষেত কলা করতে পারবো, আর খোলা জায়গা আছে, বেড়াতে পারবো, ঘুরতে পারবো। কেন আমরা হনক দিনে মারি ফেলাবো না, আমার নিজের জানার নিরাপত্তা থাকবে। আপনারা জানেন কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? স্যার নিজেরা ইচ্ছা করে যাচ্ছেন? হ্যাঁ। আর এখন দেখি দে আইদে মোতাবেক তারার মানে তারা দেশার সিকিউরিটি দিবে, তারপর মানুষ বালা করে দেখির তো হেঁটে দিলে মানে আর শান্তি পাবে, তাকে মনে হয় আশা করিস। আর সুখ শান্তিলাই বালা করে যেন চলিতে পারি, হস্টজন না ভাই এতালাই যদি তো ওনারা তার সুযোগ সুবিধা বেগিন হইন ইনশাল্লাহ, যেন ওনারাও যেন আরো ফোকাস হন, আরো যেন ওনারা যেভাবে ওনারা যেন আরো মন জয় করিবেন, ওনারা যেন আরো শান্তি রাখতে পারি। দর্শক, চট্টগ্রামের বোট ক্লাব জেটি থেকে জাহাজে করে ভাসানচরের উদ্দেশ্যে রওনা হয়েছেন রোহিঙ্গারা। এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল আহমেদ। শাকিল, রোহিঙ্গাদের দলটি কখন ভাসানচরে পৌঁছাতে পারে এবং সেখানে আনুষ্ঠানিকতা কি কি রয়েছে? অদিতি, আরও একবার কিন্তু রোহিঙ্গারা তাদের নতুন জীবনের দিকে ভাসতে শুরু করলেন। ধারণা করি ২.৫-৩ ঘন্টার মধ্যেই তারা মেঘনার বঙ্গোপসাগরের যে মোহনা, যে ভাসানচর, সেইখানে তারা পৌঁছতে পারবেন। নতুন আরেকটা জীবনের আশা নিয়ে তারা রওনা হয়েছেন। এখানে যারা রওনা হয়েছেন এদের অধিকাংশই কিন্তু অনেক পুরনো, ২০০৭, ২০০৮, ২০০৯, বিশেষ করে এই জাহাজটিতে আমি যেখানে আছি তারা এখানে একসঙ্গে আছেন। এবং একটা পরিবারের সকলেই যে রওনা হয়েছেন তেমন নয়, একটি অগ্রবর্তী বাহিনী রওনা হয়েছেন এবং তারা বুঝতে চাইছেন সেখানকার পরিবেশ পরিস্থিতি তাদের জন্য কতটা সহায়ক হবে। তবে আমি যতটুকু কথা বলেছি এদের সঙ্গে, তারা যে কথাটি বলছেন যে এখন যে অবস্থায় আছেন তার চেয়ে যে তারা ভালো থাকবেন এটি তারা এর মধ্যে বুঝতে পারছেন। আর আয়োজকরা, এখানকার উদ্যোক্তারা, সুবিশাল এই প্রকল্প যারা বাস্তবায়ন করছেন, নৌবাহিনী এবং অন্যান্য কর্মকর্তারা সকাল থেকে আমাদেরকে যে ধারণাটি দিচ্ছেন যে মূলত এখনকার ক্যাম্পে যেভাবে করে বসবাস করছে, সারা পৃথিবী জুড়ে যেভাবে করে শরণার্থীরা বসবাস করে, শরণার্থী স্ট্যাটাস না দেবার পরেও ওই ক্যাম্পগুলোতে, উখিয়া ক্যাম্পগুলোতে যেভাবে করে মাদকের বিস্তার ঘটতে পারে অথবা সন্ত্রাসীর বিস্তার ঘটতে পারে, জঙ্গি উৎপাদন হতে পারে, এই নানা রকম আশঙ্কা থেকে মুক্তি দিতে তারা ভাসানচরে যে ব্যবস্থাপনা তৈরি করেছেন, এমন এক ব্যবস্থাপনা সেখানে তারা কেবলই বসবাস করবেন শরণার্থী হিসেবে এমন নয়, বরং সেখানে তারা তাদের নিজেদের জীবন তারা নির্বাহ করার মতো ব্যবস্থাপনা সেখানে তৈরি হয়েছে। সেখানে জমি থাকছে, গরু বাছুর তারা পালতে পারছেন, অর্থাৎ এবং সেখানে স্কুল থাকছে। সব মিলিয়ে এই মানুষগুলো সেখানে অর্থাৎ সব ধরনের ব্যবস্থাপনা সেখানে আসলে রাখা হয়েছে। আর যেমনটি আপনি নিজেও বলছিলেন যে রোহিঙ্গা ক্যাম্পে তাদের অল্প জায়গায় গাদাগাদি করে থাকতে হয়েছে, ভাসানচরে তাদের জন্য অনেক ধরনের সুযোগ সুবিধা রাখা হয়েছে এবং আমরা রোহিঙ্গাদের প্রতিক্রিয়াও জানছিলাম আপনার মাধ্যমে। আপনি বলছিলেন যে তারা ব্যাপারটাকে ইতিবাচক হিসেবেই দেখছেন। তারপরেও আমরা আন্তর্জাতিক মহল থেকে কিছু নেতিবাচক প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি। অনেক আন্তর্জাতিক দাতা সংস্থা, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ, এদের কাছ থেকে একটা নেতিবাচক আমরা প্রতিক্রিয়া দেখছি। তারা বারবার করে বলছেন যে রোহিঙ্গাদেরকে যেন তাদের ইচ্ছার বিরুদ্ধে না নেওয়া হয়। তবে আমরা তো আসলে দেখতে পাচ্ছি যে তারা স্বেচ্ছায় যাচ্ছেন। সেক্ষেত্রে যদি আপনি বলেন যে তাদের আপত্তির জায়গাটা কোথায় বলে মনে করছেন?
যতটুকু তাদের বিবৃতিতে আমরা প্রকাশ পেয়েছি সেখানে কিন্তু তারা এই প্রক্রিয়াকে অসমর্থনও করেননি, আবার পুরোপুরি সমর্থন করেছেন এমনও নয়। তারা যে অবস্থানটি ব্যাখ্যা করছেন, তারা বলছেন যে জাতিসংঘের একটি কমিটি বা একটি দল বাংলাদেশে এসে এই ভাষাঞ্চরের এই জায়গাটি তারা দেখে যেতে পারতেন। একটি কমিটি এসে দেখে তারপরে সেই প্রতিবেদন অনুযায়ী ওনারা বলতে পারতেন সেটি তাদের জন্য কতটা নিরাপদ কিনা। এখন নিরাপত্তা প্রশ্নে বাংলাদেশের অবস্থান হচ্ছে যে তারা একটি সেফ জোন তৈরি করছেন, কেবল তাদের জন্য না, তাদের জীবনের জন্য। তারা যে কথাটি বলছেন যে এই ক্যাম্পে তারা যে বসবাস করছেন তাতে একটা পর্যায়ে কি হবে, তারা ফেরত যাক বা না যাক, এই মানুষগুলো ভবিষ্যতে কি মানুষ হয়ে গড়ে উঠবে, সেই জায়গাতে বাংলাদেশ সরকার নজিরবিহীনভাবে প্রথমবারের মতো এই ধরনের একটি আশ্রয়ন প্রকল্প নিচ্ছে, যেখানে ভিনদেশি বাস্তুচ্যুত জোরপূর্বক যে মানুষগুলোকে তাড়িয়ে দেওয়া হয়েছে তাদেরকে বাংলাদেশের ভূখণ্ডে সুনাগরিক হিসেবে গড়ে তুলবার কথা বলছেন সরকার। আপনি কেন আসছেন ওই উখিয়া থেকে? উখিয়ার দিকে আসছিলাম আমি, বাসন্তরা যাচ্ছে মানে আমরা এখান থেকে সুযোগ সুবিধা পাই না। বাসন্তরে আমরা নাগরিকত্ব দিতে পারে, ওখানে কি পান না? মানে আমরা বাসন্তরে নাগরিকত্ব পাবো বলে আরে এজন্য যাচ্ছি। নাগরিকত্ব পাবেন বলে? আচ্ছা, এটা আপনি বুঝতে পারছেন। আচ্ছা আচ্ছা, আর কি কেন যাচ্ছেন তাহলে? আমি আরো যাচ্ছে মানে আমাদের ফুলাতুলারে মানে কলস মানে শিক্ষা বন্যা করাবার এজন্য যাচ্ছি। হ্যাঁ, মানে ফুয়াতুয়ারে ওখান থেকে অনেক পরে আপনার বিভিন্ন জায়গায় আপনি চলে যেতে পারতেন হয়তো, বা পালায় আপনি মালয়েশিয়া চলে যেতে পারতেন, বা নানান রকম সুযোগ সুবিধা ছিল। ওইটা তো একটা দ্বীপের মধ্যে পানির মধ্যে একটা জায়গা, সেখানে যে আপনারা কেমন থাকবেন বলে মনে করেন? না, এখান থেকে পালা যাইলেও স্যার এখান থেকে আমরা ভালো হইতে হবে। খেলা আমাদের পয়সা যদি এখান থেকে ফরাই বাড়ি মানুষ করি বাড়ি আমরা বালা নয়, ওখান থেকে না পারি, এখান থেকে মানে এজন্য যাচ্ছি। আপনার পরিবারের সবাই কি আসছে নাকি আপনি একা আসছেন? মানে আমাদের পরিবার সবাই আছে। আপনি এই বাংলাদেশে কবে আসছেন মিয়ানমার থেকে? আমি মিয়ানমার থেকে বাংলাদেশে আসছিলাম 2007 সালে। এই জাহাজে যারা আছে তারা কি বেশিরভাগই পুরানা আসছে, তাই তো? ওই পুরানা এই জাহাজে যারা আছে বেশ পুরানা। আপনারা যে আসছেন আপনাদেরকে কোনো রকম জোর করা হয়েছে? না 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 না, জোর করা হয় না। আমরা খুশি হয়ে যাচ্ছি, মগর আমরা সরকারে মানে ফেসিলিটি দিব হয়েছে। এখান থেকে যদি তোমরা থাকো আমরা তোমার সবসময় যা ফেসিলিটির দরকার আছে আমরা দিতে। এই যে ফ্যাসিলিটিসের কথা আমরা শুনছি অদিতি, আর এক লাইন বলি, আপনার লাইভের সময় নষ্ট না করবো বেশি। আপনি খেয়াল করেন এখন পর্যন্ত প্রায় $2 বিলিয়ন যে খরচ প্রতি বছর, দুঃখিত $1 বিলিয়ন যে খরচ প্রতি বছর, এর আগের বছর $900 বিলিয়ন হয়েছে। তার মাত্র অর্ধেক কিন্তু আমরা দাতা সংস্থা বা অন্যান্য দেশ থেকে পাই, বাকি অর্ধেক কিন্তু আমাদের মেটাতে হয়। এখন এই নতুন আরেকটা খরচ কিন্তু যোগ হলো, ফলে আন্তর্জাতিক সম্প্রদায়ের উপর এখনও এই বড় অঙ্কের খরচ নির্বাহের জন্য আমাদের অপেক্ষা করতে হচ্ছে। কিন্তু তারা তাদের শাকিল আহমেদ আরেকটি বিষয়ে একটু আলোচনা করতে চাই। জাতিসংঘ বলছে যে আমাদের সরকারের সাথে রোহিঙ্গা ইস্যুতে তাদের মধ্যে অবশ্যই যোগাযোগ আলোচনা রয়েছে, কিন্তু হস্তান্তর প্রক্রিয়ার সাথে জাতিসংঘকে যুক্ত করা হয়নি বা জাতিসংঘ যুক্ত হয়নি। যদি সরকার চায় জাতিসংঘ প্রায়োগিক এবং সুরক্ষা বিষয়ক পর্যালোচনা করতে রাজি আছে। একটু যদি আপনার কাছ থেকে এই বিষয়ে পর্যালোচনা জানি যে তাদেরকে যুক্ত কেন করা হয়নি, বা এই যে আলোচনা এটির আসলে ব্যাখ্যা কি? আমি কিন্তু এরই মধ্যে জানি প্রায় 22টি বেসরকারি সংস্থা এরই মধ্যে কিন্তু ভাষাঞ্চলে গিয়ে তারা তাদের কার্যক্রম শুরু করেছে। এবং জাতিসংঘ বলতে আমি ঠিক আলাদা করে বুঝতে পারি না, আমি বুঝতে পারি ইউরোপিয়ান ইউনিয়ন বা অন্যান্য জাতা সংস্থাগুলো। এখন ওই সমস্ত সংস্থাগুলোর প্রতিনিধিদের একটা অংশকে আমি জানি 22টি সংগঠন এরই মধ্যে কিন্তু তারা ভাষাঞ্চলে অবস্থান করছেন এবং তারা সেখান থেকে অপারেশন করছেন। তবে চূড়ান্তভাবে যে কথাটি ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিদের মাধ্যমে আমরা জাতিসংঘের বরাত হিসেবে পাচ্ছি, সেখানে তারা একে অসমর্থন বা সমর্থন কোনোটি অত জোরালোভাবে করেননি। কিন্তু সরকার, বাংলাদেশের সরকার এটিকে তার উদ্যোগ হিসেবে এবং এই করোনাকালীন সময়ে ফিজিক্যাল প্রেজেন্স কবে পাওয়া যাবে অনেক কিছু বিবেচনা করে তারা এই কার্যক্রমটি
শুরু করেছে। ওখানে 1 লক্ষ মানুষের আবাস। মূলত এখন যে মানুষগুলো যাচ্ছে আপনারা বুঝতেই পারছেন, তারা যে যেন বাকিদেরকে বলতে পারে, নমুনা হিসেবে তারা যাচ্ছেন, তারা কেমন আছেন, এবং তার ভিত্তিতেই বাকি মানুষদেরকে সেখানে সরানোর প্রক্রিয়া বাংলাদেশ সরকারের রয়েছে। ফলে এটি একটি নমুনা উদ্বোধন। এই হস্তান্তর প্রক্রিয়া পুরোটা কিন্তু এখনই শুরু হয়ে যাচ্ছে এমন নয়। আজকে আমরা যদ্দূর জানি মাত্র 1642 জন সেখানে যাবেন। পরবর্তী তারিখ এখন পর্যন্ত কিন্তু নির্ধারিত হয়নি। উখিয়া থেকে ভাসানচরে যাওয়ার যে প্রক্রিয়াটি শুরু হলো, এটির কি আরো একটি অর্থ এমন থাকতে পারে যে রোহিঙ্গা প্রত্যাবাসনের যে প্রক্রিয়াটি সেটি আরো দীর্ঘায়িত হচ্ছে? মানে উখিয়াতে একটা অস্থায়ী আবাস থেকে এখন ভাসানচরে স্থায়ী এক ধরনের বন্দোবস্ত তাদের করা হচ্ছে, এটির কি এরকম কোনো ব্যাখ্যাও থাকতে পারে? খুবই 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 ভালো প্রশ্ন। এটি 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 একটি বিতর্কের বিষয়। আমি বলবো যে হ্যাঁ, আমরা চাইলে তাদেরকে অস্থায়ী একটা জায়গায়, খারাপ একটা পরিবেশে, এবং যেখানে তারা দিন শেষে খারাপ মানুষ হিসেবে অথবা জঙ্গি হিসেবে মাদকের সাথে সম্পর্কিত রেখে আমরা বড় করতে পারি, অথবা তারা সুনাগরিক হিসেবে বড় হয়ে উঠবে স্থায়ী জায়গায়, এমন একটা জায়গায় যেটি আবার চারিদিক থেকে আপনার ওয়াটার লকড, ফলে সেখান থেকে কমিউনিকেশন অত সহজ হবে না। ফলে ওই মানুষগুলো ওইখানে নিজেদের মতো বেঁচে উঠবে। সো ইটস এ চয়েস। আমি মনে করছি, আমি বুঝতে পারছি বাংলাদেশ সরকার তার ভূখণ্ডের নিরাপত্তা কি রক্ষা করতে প্রয়াস হিসেবে এই মানুষগুলোকে, যেখানে এই মানুষগুলোকে একটি নতুন জীবন দেওয়ার চেষ্টা করছে, কেন এই মানুষগুলো থেকে নতুন বিপদ বাংলাদেশের ঘাড়ের উপর না পড়ে যায়। এটি আমি মনে করছি যে এই মুহূর্তে বাংলাদেশের অবস্থান, সেই কারণে বিপুল ব্যয়বহুল প্রকল্প যে এই মুহূর্তে বাংলাদেশের অবস্থান, সেই কারণে একটি বিপুল ব্যয়বহুল প্রকল্প। কিন্তু এর আউটপুট, চূড়ান্ত আউটপুট হচ্ছে দিন শেষে তো বিশ্বের নাগরিক, ওনারা এখানেই থাকুক বা মিয়ানমারে ফেরত যাক, তারা যখন যে অবস্থায় আছে, বাংলাদেশের মতো দেশ এটি এফোর্ড করছে যে তারা ওই জায়গাটাতে একটি ভালো ব্যবস্থাপনায়, ভালো, আমি যে কথাই বারবার বলছি, সুনাগরিক হিসেবে যেন তারা বেড়ে ওঠে। এবং সরকার সবসময় তাদেরকে বলছে যে তারা মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষ, ফলে তাদের দেশের নাগরিকত্ব ফিরিয়ে দেওয়ার আলোচনাটি একেবারেই আলাদা। আর এখানে তারা কি অবস্থায় থাকছে সেই আলোচনাটিকে তারা আলাদা পাত্রেই রাখতে চাইছে। আপনি বড় একটি ব্যয়বহুল প্রকল্পের কথা বলছিলেন, এবং একই সাথে তাদের এই যে উখিয়ায় থাকাকালীন বিভিন্ন ধরনের কার্যক্রম, তার মধ্যে অনৈতিক কিংবা এই যে মাদকের সাথে জড়িত হওয়া, বিভিন্ন অপরাধ কর্মের সাথে জড়িত হওয়ার প্রসঙ্গটি উঠে আসছে খুব স্বাভাবিকভাবেই। এই যে এত খরচ করে তাদেরকে ভাসানচরে এখন একটা স্থায়ী বা আপাত দৃষ্টিতে স্থায়ী একটি আবাসস্থল দেওয়া হলো, এতে শেষ পর্যন্ত সামগ্রিকভাবে বাংলাদেশের কি লাভ হলো, বা তাদেরকে কি সঠিক নজরদারির মধ্যে, সঠিক নিরাপদ অবস্থার মধ্যে আনতে পারা যাবে বলেই আমাদের এই সিদ্ধান্ত? যে বিতর্কটি এখন গতকাল থেকে শুরু হচ্ছে যে তাদের ওখানে যাওয়া না যাওয়া তাদের ইচ্ছা এবং অনিচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি যে আসলে বাংলাদেশ চাইছে তার রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা কেমন করে নিশ্চিত করা যাবে। এই মানুষগুলো আপনি খেয়াল করুন, তারা যখন মিয়ানমার থেকে এসছেন সেই দিনটিতে আমি উপস্থিত ছিলাম, বৃষ্টি স্নাত একটা দিন, তাদের ভয়ঙ্কর নির্মম অভিজ্ঞতা মাথায় নিয়ে বাংলাদেশ ভূখণ্ডে তারা প্রবেশ করেছেন। এখন এই প্রতিশোধ পরায়ণ এই মানুষগুলো তারা কেমন মানুষ হবেন, তারা আপনার প্রতি কেমন আচরণ করবেন সারা পৃথিবীর জন্য, এশিয়ার জন্য, এই উপমহাদেশের জন্য, তারা কি থ্রেট হিসেবে বেড়ে উঠবে, নাকি তারা শান্তিপ্রিয় মানুষ হিসেবে, বাংলাদেশ যেমন শান্তিপ্রিয় দেশ সেই দেশের মতোই তারা শান্তিপ্রিয় মানুষ হিসেবে বেড়ে উঠবে, এই চয়েস নির্ধারণ করাটা গুরুত্বপূর্ণ ছিল, খুবই জরুরি ছিল। এবং সেইখানে বাংলাদেশ দেখতে পাচ্ছে দীর্ঘমেয়াদে যে সংকট আগামী 10 বছর ধরে তাদের ঘাড়ের উপর এসে পড়তো, সেই সংকট তারা একটি মানবিক উপায়ে সমাধানের প্রচেষ্টা নিল। এবং এটি সারা পৃথিবীর জন্য আমি মনে করি এটি বড় ধরনের নজির, যে কেমন করে শরণার্থী বলুন, বাস্তুচ্যুত মানুষ বলুন, নির্যাতিত মানুষ বলুন, তাদের এই ভূখণ্ড আপনি যদি কয়েক হাজার বছর ইতিহাস দেখেন, তাহলে তো আপনি দেখছেন সারা পৃথিবীতে তারা খাওয়া মানুষেরা পৃথিবী থেকে তারা খাওয়া মানুষেরা আমার এই ভূখণ্ডে
আমার এই নদীর পাড়ে বটগাছের নিচে পিঠে তীর নিয়ে লাফিয়ে পড়ে এখানে জীবন বাঁচিয়েছে। রাখাইনদের কথাই বলুন না, এই বিভিন্ন জনগোষ্ঠী বাংলার এই মাটিতে আশ্রয় পেয়েছে। একইভাবে তারা আশ্রয় পেয়েছে, কিন্তু বাংলাদেশ সরকার তার ওই অংশটি থেকে আমি নিশ্চিত এখন পর্যন্ত সরে আসবেন না, আসছেন যে তারা তাদের ভূখণ্ডে তাদেরকে ফেরত দিতে যেতে হবে। স্থায়ী আবাস মানে এই নয় এটি স্থায়ী, এই আবাস মানে এটি একটি উন্নত আবাস। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি আছেন এই যাত্রার সাথে, নিশ্চয়ই পরবর্তী সংবাদগুলোতেও আপনার কাছ থেকে আমরা জানবো নানান তথ্য। ধন্যবাদ আমাদের সাথে এখন যুক্ত হওয়ার জন্য। দর্শক, সহকর্মী শাকিল আহমেদের সাথে কথা হচ্ছিল এতক্ষণ। তিনি রোহিঙ্গাদের ভাষাঞ্চরে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার সাথে থেকে জানাচ্ছিলেন সবশেষ পরিস্থিতি।